আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখছেন বাপ খাইয়া মায়ার তেজ কমে না। কি ভাবছোস আমরা কিছু জানি না? কালি রাইতে যে ওই জোহান পুরুষের লগে বাইর হইয়া গেছিলি তো গ্রামের মানুষ না জানলেও আমরা ঠিকই জানি। মেম্বার ভাই আমাকে সব কইছে। চারুলতা বোনের এমন অপবাদ সহ্য না করতে পেরে তার খোলস ছেড়ে গর্জে ওঠে। খবরদার আমার বোনের সম্পর্কে আমার মিথ্যা অপবাদ দিতে আসবেন না ফুপু। শয়তানে শয়তানে হাত মিলাইয়া কাহিনী বানাইতে আসছেন। কোনোদিন তো ভাইয়ের জন্য দরদ দেখেননি আপনার ফুপু, বরং আমার বাপ মরাতে খুশি হয়েছেন আপনি। চারুর কথার স্পর্ধা দেখে নাজমা বেগম অবাক হয়ে যান। মুখের ওপর উত্তর দেওয়াতে তার রাগ যায় দ্বিগুণ বেড়ে। অপরদিকে গ্রামের মানুষদের, বিশেষ করে মহিলা মানুষদের কৌতূহলের সীমা থাকে না। কাল রাতে যে কিছু একটা হয়েছিল তা বেশ বুঝতে পারে। বিশেষ করে পদ্মর সাথে শহুরে ডাক্তারের এমন কথাবার্তা বাঁকা নজরে দেখে। নূরজাহান বেগমের দিকে নাজমা বেগম এগিয়ে গিয়ে কর্কশ কণ্ঠে বলে, দুই মাইয়ার নাচন গিরি বন্ধ না করলে গ্রামের মানুষ কালি বাইর কইরা দিতে আটকাইব না ভাবি। মেম্বার ভাই আমারে কইছে সাবধান কইরা দিতে। ওই ডাক্তারের লগে তোমার মাইয়া কালি রাইতে বাইর হইয়া কি অকর্ম করছে কে জানে। মহিলাদের মধ্যে কেউ একজন নাজমা বেগমের সাথে তাল মিলিয়ে বলে ওঠে, কথাখান কিন্তু একেবারে ফালাইয়া দেওয়ানের মতো না। আমার তো চোখ দিয়া দেখলাম পদ্ম চারুর সাথে এই ডাক্তার সাহেব আইলো মধ্যরাতে। কি জানি বাপু, কার মনে কি বুঝিও না ভাবসাব। এমন পরিস্থিতি গরম করতে মতিন সরকার ও পিছপা হন না, এটাই তার উত্তম। এই মায়ার জন্যই তার মায়া মুখে চুনকালি মাখাইতে সাহস পাইছে। আজ উল্টা ফেরত দেওয়ার দিন। চোখ বাপু আমাগরও আছে, কিছু কই না দেখা সবাই ভাবে অন্ধ। আমার মায়া সর্বনাশ কইয়া নিজে আবার নাগর ধরছে। দারুণ কথা, বাদ দিলাম ও মাইয়া একটু হলেও জাতের আছে, কিন্তু পদ্মের লগে ডাক্তারের মেলামেশা আমার কানে এর আগেও আইছে। এসব বেলাল্লা পোলা কিন্তু আমরা সয়া যাবো না। নাজমা বেগম মনে মনে সন্তুষ্টির হাসি হাসেন। যা কাজ হচ্ছে তাহলে, কিন্তু এখানেই থামলে হবে না। গ্রামের মানুষদের আরও তাতানো প্রয়োজন। সম্পত্তি না পাওয়ার ক্ষোভ তেলে ঝালে মিটিয়েই ছাড়বে। বাপ মরতে একদিনই হলো না, এর মধ্যেই চেনা মানুষজনের আসল রূপ দেখে পদ্মের ভেতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আব্বা বাইচা থাকতো তাহলে কি এইসব শুনতে হতো? বাপ নাই দেখা সবাই হামলায় পড়ছে। এতকাল তো নাজমা ফুপুর কোনো আনাগোনা ছিল না। বিটে বাড়িতে গেলে কোথাও বলতো না কোনো। আছে ভাইয়ের মৃত্যুতে শোক নাকি তামাশা করতে আইছে, উত্তর খুঁজে পায় না সে। দিনকে রাত আর রাতকে দিন বানাইতে কেউ যেন সময় নেয় না। যাকে ঘিরে নোংরা কথা ছড়াচ্ছে সে যদি না আসতো কাল রাতে, তাহলে আজ এই জায়গায় সবাই এক অন্য পদ্মকে দেখত, এক অমানুষের অবৈধ বউ হিসেবে। সানজিদ ধীর পায়ে নূরজাহান বেগমের দিকে এগিয়ে যায়। নিজেকে সর্বোচ্চ কন্ট্রোলে রেখে শীতল গলায় বলে, এখন এই পরিস্থিতিতে আমি যে কথাটা বলবো সেটা একদমই বেমানান, কিন্তু সময় আমাদেরকে সম্ভব বা অসম্ভব সবই করতে বাধ্য করে। আমিও সেই দলে হয়তো এসে পড়েছি। সানজিদ অল্প দম নেয়, অতঃপর অনুরোধ মিশ্রিত স্বরে বলে, আমার জন্য আপনার বড় মেয়ে পদ্মকে আমি চাই, আমাকে কি ভরসা করা যায়? নূরজাহান বেগম সানজিদের কথায় চোখ তুলে চায়। আচমকা উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ে। শোরগোলের মতো লেগে পড়ে সানজিদের এক কথায়। নাজমা বেগম বিস্ফোরিত চোখ চেয়ে থাকেন। সানজিদ কোনো কিছুর ভ্রুক্ষেপ না করে নূরজাহান বেগমের উত্তরের অপেক্ষায় থাকে। নূরজাহান বেগম যেন সিদ্ধান্ত নিতে মহাসাগরে ডুব দেয়। এমন পরিস্থিতিতে তার কী জবাব দেওয়া উচিত ভেবে পায় না। স্বামীহারা দুই মেয়েকে নিয়ে যে তার জীবন সহজ হবে না, এদের আচরণে এখনই তা স্পষ্ট বুঝতে পারছেন। নিজের মেয়ের চরিত্র নিলামে তুলতে সবাই উঠে পড়ে লেগেছে। হঠাৎ তার মনে পড়ে যেদিন তার গোয়াল ঘরে আগুন লাগে সেই দিন এই ছেলে এসেছিল। মজিদ ব্যাপারী সেই দিন ঘরে গিয়ে মুখ ফুটে বলেছিল, এমন একখান যোগ্য পাত্র যদি আমার পদ্মর জন্য ধাতস্থ করতে পারতাম। নূরজাহান বেগমের উত্তর শোনার অপেক্ষায় বাড়ির উঠোন উপস্থিত সবাই। চারু পদ্মর দুই হাতে হাত রেখেছে। পদ্মর আর নতুন করে অবাক হওয়ার কিছু নেই, কারণ কাল থেকে যা হয়ে আসছে সব কিছুই সীমানার বাহিরে। যা স্বপ্ন বা দুঃস্বপ্ন কোনোটাতেই ছিল না। হাত পায়ের অবিরাম কাঁপুনি তার মুখ নিশ্চুপ করে রেখেছে। নূরজাহান বেগম সামনে দাঁড়ানো সানজিদের দুটো হাত ধরে কান্নায় ভেঙে পড়েন। পদ্ম চারু দুজনের মৃদু কেঁপে ওঠে তাতে। এত শূন্যতা হাহাকারের মধ্যেও চারুর মনে শান্তির দোলা বয়ে যায়। সানজিদ নূরজাহান বেগমের অব্যক্ত উত্তর পেয়ে যায়।
ঠোঁটের কোণে ফুটে ওঠে স্বস্তির নিঃশ্বাস। একটু হলেও সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল, কারণ যে পরিস্থিতি এখানে রাজি হওয়াটা অনেক কঠিন সিদ্ধান্তের মধ্যে পড়ে। নাজমা বেগম মেজাজ সপ্তম আকাশে চড়িয়ে বলে ওঠেন, দেখেন দেখেন সবাই, তলে তলে এত কিছু আসিল, আর আমাগো উল্টা বুঝাই দিবার আইছে। বড়লোক বেটা দেখা মাইয়ারে লেলাইয়া দিছে, এখন আবার নাটক করতেছে। কারো মুখে কোনো কথা নেই, সবাই যেন নাটক দেখতে ব্যস্ত। তাদের উৎসুক মন শুধু পদ্মলতাকে ঘিরে। আমি আপনার কাছে অনুরোধ করেছি, আদেশ বা জোর জবরদস্তি নয়। এটাকে আপনি তাই করুণা বা অসহায়ত্ব হিসেবে নিতে পারবেন না, বরং আমি নিজে অসহায়ত্বের সাথে আপনার মেয়েকে চেয়েছি। নূরজাহান বেগম এবার নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে জবাব দেন, বিশ্বাস অনেক নাজুক জিনিস, আঘাত দিলেই ছারখার হইয়া যায়। তোমারে আমি সেই বিশ্বাস যত্নে রাখার দায়িত্ব দিলাম। সানজিদ আশ্বস্তের চোখ মেলে নূরজাহান বেগমের হাত ছোঁয়। নাজমা বেগমের চোখে যেন আগুন ঝরছে। যা ভেবে এসেছিল, যে কারণে বদনাম লাগাতে এসেছিল, সব চোখের পলকে উল্টে গেল। হঠাৎ কানে কারো ফিসফিসানি আওয়াজ শুনতে পায়। ধন্যবাদ আপনাকে আমার কাজটা এত সহজ করে দেওয়ার জন্য। জামাই হয়ে আপনাকেই প্রথম দাওয়াত দিলাম। নির্নিমেষ চোখে কেটে যায় মাঝখানে 2টো দিন। ব্যাপারী বাড়ির থমকানো ঘড়ির কাঁটা চলতে থাকে আপন বেগে। জীবন কারোর জন্য থেমে থাকে না। শূন্যতা পূর্ণতা দুটোই জীবনের মূল অংশ বিশেষ। অজস্র স্মৃতি, কিছু সোনালী মুহূর্ত, মনের মধ্যে হারানো তীব্র ব্যথা, এগুলো নিয়েই নেমে পড়তে হয় সংসার জগতে। নূরজাহান বেগম স্বামীর দেওয়া 2টো সোনার বালা নেড়েচেড়ে দেখছেন আনমনে। চোখে তার জলে ভরাডুবিক প্রায়। কত কষ্ট করে মানুষটা বিয়ের পর প্রথম বালাজোড়া গড়িয়ে দিয়েছিলেন। নতুন নতুন সংসারে স্ত্রীর মুখে একটুখানি হাসি ফোটাতে কিনা করতেন লোকটা। কষ্ট অভাবের মাঝেও তার নিরন্তর প্রচেষ্টা নূরজাহানকে করত বিমোহিত। বুবু কি ঘরে? সাজেদার কণ্ঠস্বর কানে যেতেই নূরজাহান তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেলে। মুখে মলিন হাসি টেনে জবাব দেয়, ভিতরে আয়। সাজদা ঘরে প্রবেশ করেই দেখতে পায় নূরজাহান বেগমের চোখে মুখে স্পষ্ট কান্নার ছাপ, লুকানোর ব্যর্থ চেষ্টা মত। মুহূর্তে মনটা বিষাদে ছেয়ে যায় সাজদার। আপন বোনের কম কিছু মনে করে না সাজদা তাকে। বিয়ের পর থেকে এই একটা মানুষের কাছে এসে নির্ভেজাল ভালোবাসা পেয়েছে। কাজকর্ম থেকে শুরু করে যাবতীয় সবকিছু এই মানুষটা নিজ হাতে শিখিয়ে পড়িয়েছে তাকে। বড় বোনের মতো মমতা পেয়েছে অগাধ। বুবু, তুমি যদি এমন কইরা ভাঙ্গা পড়ো তোমার মায়া দুইটারে, তাহলে কে দেখবো কও তো? নূরজাহান সে কথার উত্তর না দিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নেয়। নিজেকে স্বাভাবিক করে সাজদাকে কাছে টেনে বলে, পদ্মর জন্য এই বালাজোড়া রাখছি। ওর বাপে আমাকে গড়াইয়া দিছিল, তখনই ভাবছি বড় মাইয়াটারে বিয়াতে এইটা দিম। আমার তো গরনের আর সামর্থ্য নাই। ওর বাপে বাইসা থাকলে যত কষ্টই হোক কিছু না কিছু দিত। সাজদা উৎসাহের সহিত বালাজোড়া দেখতে দেখতে বলে, ভাইজানের পছন্দ আছিল সুন্দর, কিন্তু তোমার শখের জিনিস বুবু। নূরজাহান বেগম আলতো হেসে বলেন, জীবনের সবচেয়ে দামি জিনিস হারাইয়া ফেলাইছি, আর শখ আহ্লাদ দিয়া কোনো কাজ নাই। সাজদা ব্যথিত চোখে বুবুর পানে চেয়ে থাকে। এদের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা কত নিখুঁত। মন থেকেই সম্মান ভালোবাসা আসে, আর তার স্বামী এক গভীর দীর্ঘশ্বাস ছাড়ে। কপাল জিনিসটা সবার এক হয় না। বুবু এখন এগুলা রাখো, ও বেলা পদ্মরে দেখতে আইব ওনারা। কিছু রান্না বান্না তো করই লাগবো, চলো তো এখন। নূরজাহান বেগম সাজদার তাড়াতে সায় দিয়ে বালাজোড়া রেখে কাজে হাত দেয়। সত্যি তো এত বড় ঘরের মানুষজন, তারা খালি মুখে কি আর আপ্যায়ন করণ যায়? পদ্ম দূর জানালায় চেয়ে আছে অপলক, অদূর রেখায় দৃষ্টি। তার জীবনটা একদিকে গভীর ক্ষত তো আরেকদিকে নতুনভাবে ভরাট হচ্ছে। নতুন সম্পর্কের বন্ধনে বাধা পড়তে চলেছে সে। আজ তার এই জীবনের একটা বিশেষ দিনে বিশেষ মানুষটাই অনুপস্থিত, যার গভীর স্নেহ তাকে প্রতি মুহূর্ত কাতর করে তুলেছে। নিষ্পলক চোখ দুটো তাকিয়ে থাকতে থাকতে শক্ত হয়ে ওঠে ধীরে ধীরে। ভেসে ওঠে বাপজানের সে নৃশংস গলার আঁচড়। লোহার জানালার শিকগুলো মুঠো চেপে ধরে। দক্ষিণা বাতাসের দোলাতে মনে মনে আওড়ায়, প্রতিশোধেই হবে ঋণ শোধ। থমকানো দিনে গোধূলি রাঙা আভা ছড়িয়ে ব্যাপারীর বাড়িতে উপস্থিত হন রাহনুমা চৌধুরী, সঙ্গে তার নরেন বসু। বৃদ্ধার মেজাজ যে খুব একটা ভালো আছে তা না, বেশ বিরক্তির ছাপ ঘুরে বেড়াচ্ছে। কারণটা অবশ্যই তার অতি আদরের নাতি। আজ একটা বিশেষ দিনেও তার হেয়ালিপনা দেখে রাহনুমা চৌধুরী রাগে গা গিরগির করছে। আজ অর্ধেক দিনটা অফ ডিউটিতে থাকলে কি হতো,
নূরজাহান বেগম, সাজদা, চারু সবাই মিলে বেশ আন্তরিকতার সাথে রাহনুমা চৌধুরীকে আপ্যায়ন করে নেন। রাহনুমা চৌধুরীর এমন সাদামাটা ব্যবহার কথাবার্তাতে বুকের ওপর থেকে ভারী পাথর নেমে যায় নূরজাহানের। সাজদা এগিয়ে এসে কানের কাছে নিচু কণ্ঠে বলে, দেখলা বুবু, মানুষের মনটা কত ভালো। তুমি শুধুই চিন্তা করছিলে কেমন হইব। বড়লোক মানুষেরা সবাই যে মনের গোমন নিয়ে চলে তা ঠিক না। সাজদার কথায় নূরজাহানের চোখ মুখে স্বস্তির রেশ ফোটে। সে সত্যিই বেশ চিন্তায় ছিল নিজেদের অবস্থানের চেয়ে বাহিরে এত বড় ঘরের সম্বন্ধ নিয়ে। তবে বৃদ্ধার আচার আচরণ তাকে সেই ভয় দূর করে দিয়েছেন। রাহনুমা চৌধুরী নূরজাহান বেগমকে সস্নেহে কাছে ডেকে নেন, মাথায় হাত বুলিয়ে নরম সুরে বলেন, আমি তোমাকে মা বলেই সম্বোধন করছি। মেয়ের মতোই তুমি আমার। বুঝতে পারছি জীবনে অনেক কঠিন সময় পার করেছো। ঠিক এই সময় এইরকম একটা আয়োজন কতটা ব্যথিত মনে করছো তাও বেশ অনুধাবন করছি। কিন্তু বাবা মাদের ভালো খারাপ বলতে কিছুই থাকে না। সব সময় সন্তানদের ভালোর জন্য নিজেদেরকে উৎসর্গ করতে হয়। তুমিও তাই করছো। আল্লাহ তোমার সহায় হন। শুদ্ধ স্বরে বলা কথাগুলোর প্রতিটা শব্দ নূরজাহানের হৃদয় ভেদ করে যায়। কার্নিশে বেয়ে চলা নোনা জলগুলো আড়াল করে নিংড়ানো কণ্ঠে বলেন, আমার এতে মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি অগাধ ভরসার জোরে। মা হিসেবে আমার একটাই চাওয়া, আমার মেয়েটাকে যেন তার নতুন জীবনে একটু সুখ পায়। রাহনুমা চৌধুরী আলতো হেসে নূরজাহানের হাত ধরে বলে, তোমার মেয়ে ভালো থাকার দায়িত্ব নিতে আমার নাতি একা 100। তার কাছে প্রিয়জনের কদর বেশি। আর সবকিছুই ঠিকঠাক নিশ্চিত করতে আমি তো আছি। শেষ বিকেলে মায়ের দেওয়া গাঢ় বেগুনি রঙা শাড়ি পরে চুপটি করে বসে আছে পদ্মলতা। গাঙের পানির মতো ছলাৎ বয়ে বেড়ানো কন্যা আজ বড্ড নিশ্চুপ। জ্বরের সাথে সাথে তার যেন সমস্ত চঞ্চলতা নেমে গিয়েছে সাগরে। দীঘল কালো কেশগুলো হাত খোপা করে দিতে ব্যস্ত রিনু। মুখে নেই কোনো দামি প্রসাধনীর ছোঁয়া। দুদিনের ঝড়ের দাপটে চোখের নিচে জমেছে কালো রেখা, কিন্তু সৌন্দর্যের মাপকাঠিতে তা যেন একাংশেও ভাটে পড়েনি। দেখি কাকা তো আমার দিকে একটাবার। কুড়িল হাতের আঙুলের ছোঁয়ায় মুখ তুললে ওপর পানে চায় পদ্মলতা। কুড়ি মিষ্টি হেসে তাকিয়ে দেখে প্রাণপ্রিয় সখীকে। আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, খুব তো আগে বিয়ে করে নিচ্ছিস আমাদেরকে রেখে। বাদ পড়ে রইলাম আমি আর রিনু। মা সুখীবুর বিয়ের কথা শুনে মামা বাড়ি খবর পাঠিয়েছিল ভালো ছেলে খোঁজে। আজ তোর বিয়ের কথা শুনে দেখিস এবার সোজা বিয়ের পিঁড়িতে বসিয়েই ছাড়বে আমায়। কুড়ির কথায় পদ্মর ঠোঁটে নরম হাসি ফোটে। রিনু পদ্মর কাঁধ জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রে পদ্ম, আমার বর খোঁজার দায়িত্ব কিন্তু তোকেই দিলাম। ডাক্তারবাবুর ভাইটাই থাকলে আমার জন্য তুলে রাখিস কিন্তু। তোমাদের বর ভাগাভাগি হলে এবার ওঠো দেখি। মা নিয়ে যেতে বললো। পদ্মর হুতুম প্যাঁচা ডাক্তার এসে গিয়েছে, সাথেই কুমড়ো পটাশটাও। চারুর এমন সম্বোধন পদ্মর মনে শিহরণ বইয়ে দেয় আলাদা করে। সেই সাথে জেঁকে ধরে একরাশ ভয় আর অস্বস্তি। পদ্মলতার মতো দুরন্ত মেয়েও বিয়ে নামক বন্ধনে জড়াতে গিয়ে লজ্জার আবেশে ডুবে যাচ্ছে নিমেষেই। অবশ্য নারীর ভূষণ বলে কথা, এমনটাই তো হওয়ার। ঘর থেকে বের হওয়ার মুহূর্তে নূরজাহান বেগম সামনে এসে দাঁড়ান। আচমকা মায়ের এমন আগমন পদ্মর বোধগম্য হয়ে ওঠে না। নূরজাহান সময় ব্যয় না করে শাড়ির আঁচল থেকে দুটো বালা বের করেন। অতঃপর পদ্মর হাত টেনে দুহাতে বালা জোড়া পরিয়ে দিতে দিতে বলেন, প্রত্যেক মায়ের ইচ্ছা থাকে মেয়ের বিয়ের সময় ইচ্ছে মতো গহনায় সাজিয়ে দিতে। আমার সম্বলের কিছু অংশ তোকে দিলাম, আর কিছু অংশ চারুর জন্য রাখা। তোর বাপের স্মৃতিটুকু আগলে রাখিস মা। মায়ের এমন ভেজানো কণ্ঠস্বর আর বাপের দেওয়া মূল্যবান জিনিস দেখে পদ্মর চোখ টলমল করে ওঠে। হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দেখে বালাগুলো। মনির গহীন থেকে গোপনে আওড়ায়, আব্বাজানের দেয়া জিনিসের অমর্যাদা আমি প্রাণ থাকতে হতে দিব না। তাহমিদকে গোলক ধাঁধার মধ্যে ফেলে দিয়ে নিশ্চিন্তে আয়েশ ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসে ফোন স্ক্রল করে যাচ্ছে সানজিদ চৌধুরী। অচেনা জায়গায় এসে এমন শান্তভাবে বসে থাকার মানুষ যে সে নয় তা ভেবেই কুল পাচ্ছে না তাহমিদ। একগাদা প্রশ্ন তার মনের ভেতরে আকুপাকু করছে। বেটা তিতা করলাকে সে হাসপাতাল থেকে আসার পথে কতবার জিজ্ঞেস করেছে, তার কোনো ইয়াত্তা নেই। গোমরা মুখর একটাই উত্তর, মাওয়া ফল খেতে হলে ধৈর্য ধরতে হবে। তাহমিদ আর চোখে চেয়ারে বসে পরখ করতে থাকে সানজিদকে। বিড়বিড়িয়ে বলতে থাকে, এটা এমন ভাব করছে যেন মনে হচ্ছে শ্বশুর বাড়ি এসেছে। তাহমিদের এমন চেয়ে থেকে মুখ নাড়ানো সানজিদের ভ্রু কুঁচকে যায়। ফোনের ওপর চোখ রেখে গম্ভীর স্বরে বলে, ছেলে হয়ে মেয়েদের মতো এমন আর চোখে না দেখে সরাসরি তাকিয়ে দেখো।
পুরুষত্বের ফালুদা করতে চাও নাকি তুমি? সানজিদের এমন ঠোটকাটা জবাবে তাহমিদ হালকা কেশে উঠে অন্য পানে চায়। মনে মনে শখানেক গালি দেয় নিজেকে। কি দরকার বেটা মাস্তানের দিকে তাকানো। মাস্তান কথা আসতেই তাহমিদের গায়ে কাটা দিয়ে ওঠে। বাই এনি চান্স বেটা মাস্তান এই অচেনা বাড়িতে এনে তাকে গুম করার চিন্তা ভাবনা করছে না তো? এ বেটারে দিয়ে কোনো বিশ্বাস নেই। অপেক্ষার পালা শেষ করে অবশেষে একে একে ঘরে পা রাখে পরিচিত মুখগুলো। ফুলবানু এবং রাহনুমা চৌধুরী দুজনে এক মুহূর্তের পরিচয় বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। দুজনের কথা যেন শেষই হচ্ছিল না। সানজিদ ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ায়। রাহনুমা চৌধুরী ফুলবানুকে কাছে বসিয়ে নাতির সাথে পরিচয় পর্ব সারেন। সাজদা নূরজাহান বেগমকে পদ্মকে নিয়ে ধীর গতিতে ঘরে প্রবেশ করেন। পেছন পেছন দল বেঁধে আসে রিনু, কুড়ি, চারু। সানজিদ এক পলক পদ্মর পানে চায়। বেগুনি রঙা শাড়িতে তাকে সত্যিকারের পদ্ম ফুলের কম কিছু লাগছে না। শাড়ির ঘোমটা লম্বা করে টেনে মাথা নিচু করে আছে, যেন লজ্জাপতি রায়বাঘিনী। সানজিদের নিষ্পলক চেয়ে থাকা দেখে রাহনুমা চৌধুরী অস্বস্তিতে পড়ে যান। গলা পরিষ্কার করার ভঙ্গিতে নীরব সংকেত পাঠান নাতির দিকে। সানজিদ তার বেগম সাহেবার ইঙ্গিত বুঝে আলতো হেসে অন্য পানে চায়। রাহনুমা চৌধুরী পদ্মকে কাছে ডেকে নেন। মাথার ঘোমটা মাথা বরাবর তুলে কপালে আলতো করে চুমু দেন। অতঃপর নিজের গলা থেকে স্বর্ণের চেনখানা খুলে আলতো করে পদ্মর গলায় পরিয়ে দেন। নূরজাহান বেগম এবং ফুলবানুর দিকে নজর ফিরিয়ে রাহনুমা চৌধুরী দৃঢ় কণ্ঠে বলেন, চাইলে আজকে ছোট করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলা যেত, কিন্তু আমার নাতি এখন সেটা চাচ্ছে না। যেহেতু নাত বইয়ের 18 পূর্ণ হয়নি, তাই আইন বিরোধ হয়ে কাজ না করাই ভালো। 18 পড়তে যেহেতু 7-8 মাস আছে, সেক্ষেত্রে আমরা ততদিন পর্যন্ত অপেক্ষা করি। কি বলো আপা? ফুলবানু হেসে জবাব দেন, আমার বিয়ে হয়েছে 12 বছর বয়সে। একেবারে ছোটকালে খুঁটিবাটি খেলার সময় বাবা মায় আমার বিয়া দিয়ে দিছে। তখন তো এত আইন কানুন ছিল না, তো এখনকার ব্যাপার স্যাপার যেহেতু আলাদা, সেইটা মাইনা চলাই ভালো। আমগো কোনো আপত্তি নাই। রাহনুমা চৌধুরী সন্তুষ্টিমূলক হাসি হেসে নাতিকে কাছে ডেকে নেন। অতঃপর মুখোমুখি চেয়ার টেনে বসে পড়ে সানজিদ। খুব যত্নে আলতো স্পর্শে পদ্মর হাতের অনামিকায় পরিয়ে দেয় হালকা কারুকাজে খচিত সোনার আংটিটি। রাহনুমা চৌধুরী এবার পদ্মর হাতে আংটি দিয়ে সানজিদের আঙুলে পরানোর নির্দেশ দেন। আর তাতেই যেন ঘাম ছুটে যায় লাজে রাঙা বউয়ের। কাপা কাপা হাতে সানজিদের হাত ছোঁয়াতে তার বুকে হাতুড়ি পেটা শুরু করে। বিয়ের প্রারম্ভিক পর্যায় শেষ হতেই পদ্মলতা নতুন পরিচয়ে পরিচিত হয়। সে এখন তার হুতুম পেঁচা ডাক্তারের বাগদত্তা। চোখের পলকে কেমন করে নতুন জীবনে এক ধাপ এগিয়ে গেল। এই তো জীবন, যার শুরু বা শেষের কোনো নির্দিষ্ট সময় নেই। তাহমিদকে মানুষ কম স্ট্যাচু বললে হয়তো ঠিক হবে। অধিক শোকে পাথর হলেও সে অধিক শোকে পাথর বনে গিয়েছে। দুটো চোখ সাথে চশমা, তাতেও যেন বিশ্বাসযোগ্য হচ্ছে না এই মুহূর্তে কি ঘটে গেল। লতার পাতা পদ্মলতার সাথে এই বেটা করলা, না, কোনোভাবেই সম্ভব না। চশমা খুলে শার্টের হাতার সাথে মুছে ফের চশমা চোখে দেয়। অতঃপর এক সাইডে দাঁড়ানো রিনুর পাশে গিয়ে নিচু স্বরে বলে, হে, কান ধরে দাঁড়িয়ে থাকা 3 নম্বর মেয়ে, আমি যা দেখলাম তুমিও কি তাই দেখেছো? রিনু চকিতে চোখ ঘুরিয়ে তাকায়, সাথে সাথে চোখ মুখে একরাশ বিরক্তি টেনে জবাব দেয়, আপনি ডাক্তার না হয়ে উসপুক হলে ভালো হতো। চোখে কম দেখলে ডাবল চশমা পরুন। তিক্ত স্বরে রিনুর কথায় তাহমিদ ফের অবাক হয়ে যায়। মনে মনে বলে ওঠে, আশ্চর্য, মেয়েটা রেগে গেল কেন? সন্ধ্যার আকাশ জুড়ে ছোট ছোট মেঘদল ঘুরে বেড়াচ্ছে। নীড়ছাড়া পাখিগুলো ফিরছে আপন ঠিকানায়। বাড়ির পেছনটায় আমবাগানে মৃদু হাওয়ায় পদ্মলতার চুলগুলো ঘোমটার আড়ালে উড়ে বেড়াচ্ছে। মন খারাপ? সানজিদের প্রশ্নে পদ্ম মাথা নাড়ায়। কিছুটা সময় নীরবে কাটিয়ে মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, আমি আপনার কোনো দিক থেকেই যোগ্য নই। আপনার সাথে আমার আকাশ পাতালের ন্যায় তফাৎ। আপনি জেনে বুঝে আপনার ক্ষতি করলেন না তো? সানজিদ 2 হাত পকেটে রেখে সোজা ভঙ্গিতে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে। অতঃপর সামনের দিকে চেয়ে শীতল কণ্ঠে জবাব দেয়, জীবনের সুখ শান্তি জিনিসটা আমার কাছে অনেক দামি। আমি যদি সেই দামি জিনিসটা তোমার মধ্যে খুঁজে পাই, তোমার প্রতি আমার ভালোবাসাগুলো যদি শুদ্ধ থাকে, তাহলে আর কিছু প্রয়োজন আছে কি? কারণ আমার যা দরকার আমি শুধু সেটাকেই গুরুত্ব দিই। বাড়তি জিনিস ডোন্ট কেয়ার। আর মেইন ফ্যাক্ট, আমি যোগ্যতার বিচার করতে পুরোটাই অক্ষম।
কথাগুলো পদ্মর কানে শ্রবণ হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় তার। দেখতে পায় তার সামনে দাঁড়ানো পুরুষটি তার বাপজানের মতো বিশ্বস্ততায় ঘেরা নিরাপদ আশ্রয়স্থল। নীল সন্ধ্যার তরি ফেরে গাঙে, দিগন্ত আকাশে বিস্তর করতে থাকে এক ফালি চাঁদের টুকরো। সানজিদ পদ্মর ডান হাত তার বুকের বাঁ পাশে চেপে ধরে, সম্মোহনী চোখে তাকিয়ে মোহিত স্বরে বলে, আমার বাগদত্তা পদ্মফুল, আজ থেকে তুমি আমার জীবনের অংশ বিশেষ। নাম ফুটিয়ে ভালোবাসা জাহির করতে পারি না ঠিক, তবে ভালোবাসায় মুড়িয়ে আগলে রাখতে জানি। এই জায়গাটায় শত্রুর 100 আঘাতও আমাকে ঘায়েল করতে অক্ষম, কিন্তু তোমার একটু অবহেলা বিনা যুদ্ধে রক্তপাতের সমান। দিন পাল্টায়, হাওয়া বদল হয়, সেই সাথে বদলায় ক্যালেন্ডারের পাতা। পৌষ মাসের তীব্র শীতে কনকনে ঠান্ডায় হাত পা জমে যাওয়ার জোগাড়। আধো আধো রৌদ্রের দেখা পাওয়া যায় কি যায় না। এমনই বিষম দিনে কুয়াশায় ভেজা ঘাসে খালি পায়ে দাঁড়িয়ে কারো প্রতীক্ষায় পদ্মলতা। মনে তার কালো মেঘের ভেলা ভাসলেও মুখে হাসি রাখার বৃথা চেষ্টা। সময়ের সাথে সাথে তার হুতুম পেঁচা ডাক্তারের সাথে সম্পর্কটাও বেশ সহজ হয়ে এসেছে। দুজন দুজনকে জানতে পেরেছে, ঠিকানা খুঁজে পেয়েছে ভালোবাসার। কিন্তু আজ তার সেই প্রিয় মানুষটার বিদায়ের বেলা। এই গ্রাম থেকে কর্মক্ষেত্রের কারণে আবার ফিরে যেতে হচ্ছে শহরের বুকে। পদ্মলতা, গম্ভীর স্বরের অতি পরিচিত ডাকে বেশ তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে উঠেছে পদ্মলতা। কানে গিয়ে বাজে তার প্রিয় মানুষের কণ্ঠ। কালো চাদরটা ঠিকভাবে গায়ে জড়িয়ে পেছন ফিরে যায়। কেন এত পাগলামি করছো তুমি? কি করেছি আমি? কি করোনি তুমি? জানি না আমি। সানজিদ এবার হাল ছেড়ে দেয়, দুটো আঙুল দিয়ে কপাল ঘষতে থাকে। কাল থেকে 3-4 বার তার বিদায় নেওয়া হয়ে গেলেও এখন অবধি সেটা চলমানই রয়েছে। 7:30টায় তার গাড়ি এসে যাবে। এখন ঘড়ির কাঁটা প্রায় 7টার সাথে। এদিকে এসো। এক পলক পদ্ম সানজিদের দিকে তাকায়, অতঃপর মাথা নিচু করে ধীর পায়ে সামনাসামনি এসে দাঁড়ায়। সানজিদ আলতো করে পদ্মর 2 কাঁধে হাত রেখে তার পানে যায়। আমি কথা দিচ্ছি তো বউ, জাস্ট যাবো, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো তোমার কাছে। ফুলেদের মন খারাপ মোটেই মানায় না। পদ্ম মাথা নিচু করে নিস্তেজ কণ্ঠে শুধায়, যদি আমাকে ভুলে যান আপনি, শহরে গিয়ে আর ফিরে না আসেন তখন? সানজিদ পদ্মর কথা শুনে হাসবে নাকি রাগবে বুঝতে পারে না, কিন্তু বউ যেহেতু রাগের তো প্রশ্নই ওঠে না, সুতরাং হাসাই শ্রেয়। যদি দেখো ভুলে গেছি তাহলে বুঝবে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তখন স্মৃতি ফেরাতে গাছের সাথে বা শক্ত কোনো কিছুর সাথে আমার মাথায় আঘাত করবে। দেখবে সাথে সাথে বউ বউ বলে তোমায় জড়িয়ে ধরেছি। সানজিদের মজা নেওয়া দেখে পদ্ম রাগী চোখে তাকায়। বেটা হুতুম পেঁচা, তোর চলে যাওয়ার শোকে আমি পাথর হচ্ছি, আর তুই রম্য কাহিনী জুড়ে দিয়েছিস। কি ভাবছো? পদ্ম মনের কথা মনেই রেখে ছোট করে জবাব দেয়, না কিছু না। সানজিদ পদ্মর কপালে পড়ে থাকা এলো চুলগুলো সরিয়ে দেয় যত্ন সহকারে। ছোট করে চুমু এঁকে দেয় কপালের মধ্যেখানে। পদ্মর শরীর হিম জড়ানো শীতে না কাঁপে, আরও আদর মাখনের স্পর্শে কেঁপে ওঠে। দূর থেকে তাজা শিউলি ফুলের মিষ্টি গন্ধ নাকে এসে ঠেকে। অস্ফুট স্বরে বলে ওঠে, সাবধানে যাবেন, আপনার অপেক্ষায় থাকবো। সানজিদ পদ্মর মুখখানা 2 হাতের তালুতে পুরে ধীর কণ্ঠে জবাব দেয়, নিশ্চয়ই, সাথে তোমাকে আমার পূর্ণাঙ্গ অংশ করে নিয়ে যাব, কথা দিলাম। পদ্ম সানজিদের শক্ত হাতের পিঠে আলতো করে হাত ছুঁয়ে দেয়। এবার আসি তাহলে বউ। নোনা জলের ভিড়ে পদ্ম হাসি মুখে মাথা নাড়ায়। লোকটার বাগদত্তা হওয়া থেকে তাকে বউ বউ ডেকে বারে বারে লজ্জায় ফেলে। পদ্ম নিজেও নিজেকে দেখে আর চিনতে পারে না। সময়ের সাথে সাথে কেমন তার লজ্জা নামক বস্তুটি জেকে ধরেছে। কুয়াশার ভিড়ে হারিয়ে যেতে থাকে সানজিদের আবছায়া। ব্যাকুল হৃদয়ে গভীর তৃষ্ণায় ছটফট করতে থাকে তার ফেলে যাওয়া প্রিয়তমা। পদ্মর চোখের জল আর বাঁধ মানতে পারে না। নিস্তব্ধতায় মোড়ানো শিউলিতলায় ডুকরে কেঁদে ওঠে সে। মানুষটাকে সে যে কতটা ভালোবেসে ফেলেছে তা প্রকাশ করতে বরাবরই অক্ষম। শিউলিতলার ফুলগুলো তাকে মনে করিয়ে দেয় লোকটার সেই পাগলামি। 2 ঠোঙা ভর্তি তাজা ফুল, সাথে চিরকুট। আনমনেই হেসে ওঠে পদ্ম। 1 মাস হাসপাতালে কাটিয়ে অবশেষে গ্রামে পা দিল সেলিম সহ তার সাঙ্গপাঙ্গরা। গায়ে হাত পায়ের তাজা আঘাত উত্তম মধ্যম খাওয়ার স্পষ্ট চিহ্ন বহন করছে। লাল মাফলার গলায় জড়িয়ে এগিয়ে আসে কালু মিয়া।
লাল টকটকে দাঁতের বাহার সাজিয়ে স্বাগতম জানায় তার ওস্তাদকে। সেলিম হাত পা টান টান করে বসতে নিয়ে সাথে সাথে ব্যথায় কোকিয়ে ওঠে, মুখ বিকৃত করে গালি দেয়। হারামির বাচ্চা এমন পিটান পিটাইছে, শরীরের সবটি হাড় বেঁকা কইরা দিছে। চিন্তা করেন না ওস্তাদ, পাল্টা খেলা আমরাও খেলবো। বেড়ার যদি হাড়গোড় না ভাঙছি তো আমার নাম বদলায় রাখেন। কালু মিয়ার এতে ওভার কনফিডেন্সে বলা কথায় সেলিম কোনো প্রতিউত্তর করে না। তোর নাম তুলে নতুন করে রাহন লাগবো দেখতেছি কালু। জালাল মেম্বার বিদ্রুপ করতে এগিয়ে আসেন, পাঞ্জাবি গুটিয়ে বসে পড়েন চেয়ারে। শালা, মুখে খালি তোমার বড় বড় কথা আর কামের নামে লবরঙ্গা। একা এক ব্যাটারের সাথে চারজন মিলাও পারো না। কি গু খাও তোমরা? ভয়ের চোটে আরো নিজ গ্রামের হাসপাতাল রাইখা অনেক দূরিয়া যাইয়া চিকিৎসাপাতি কইরা আসো। সেলিম মুখ বেজার করে শক্ত কণ্ঠে বলে, ওই শালা আমাকে সদর হাসপাতালে ছিল জন্যই তো ওইখানে থাকলাম না। যদি স্যালাইনে বিষ মিশাইয়া দিত তখন কি হইতো? ওই শালারে কি আর বিশ্বাস করুন যায়? আপনারা তো বুঝতেন না। কালু মিয়া কাচুমাচু স্বরে তাল মিলিয়ে বলে, হাত পাও যা আমান ছিল হেডাও ভেঙা দিত। জালাল মেম্বার বিরক্তিকর মনোভাব নিয়ে এদের কথা শুনতে থাকে। সে নিজেও অবশ্য বেশ ভয়ে ভয়ে আছে। সেদিন রাতের সব প্রমাণ বলতে যা ছিল সব লোপাট করা হয়েছে। তারপরেও পাপের ভয় তাকে কেমন জানে পিছু তারা করেই যাচ্ছে। শোন, এখন তোমাকে সতর্ক থাকতে হইব। আগের মতো কইলার পরিস্থিতি নাই। সবচাইতে বড় কাজ হইল ওই বেটা ডাক্তারের গোটা গোষ্ঠীর খোঁজ বাইর করা। শহরের কোণে থাকে, কি করে, সব খবর আমার লাগবো। সেলিম মামার কথায় চোয়াল শক্ত করে মাথা নাড়ায়। চিন্তা করেন না মামা, ওর আমি শেষ দেখে ছাড়বো। সেলিমের গায়ে হাত তোলার মাসুল সাথে পাখিরারে খাঁচায় বন্দি কইরা দুইটার হিসাব মিটামু। জালাল মেম্বার ভাগ্নের পিঠ চাপড়ে উৎসাহ দেয়, অতঃপর ঠোঁটের কোণে ফুটিয়ে তোলে শয়তানি হাসির রেখা। এইবার 2 নম্বর খেলা শুরু হইব। প্রথমটা পাস হইছে। নূরজাহান বেগম হাতের কাজ সেরে বারান্দায় বসে হারিকেনের আলোতে শুয়ে সুতো ঢোকানোর চেষ্টা করছেন। আজকাল রাতের বেলায় ছোট জিনিস চোখে দেখতে বেশ অসুবিধা হয় তার। শুধু যে তাই তা নয়, আগে তার সন্ধেবেলাতেও সমস্ত কাজকর্ম সারা হয়ে যেত। ইদানিং সেটা আর হয়ে ওঠে না। একটা কাজ সারতেই তার বেশ সময় পেরিয়ে যায়, ফলে রাত অবধি কাজ এসে ঠেকে। মেয়ে দুটো তাও ছিল বলে রক্ষা। অর্ধেক কাজ পদ্মচারুই করে। শরীরের অসুখের চেয়ে মনের অসুখে সে জর্জরিত বেশি। আল্লাহর কাছে এখন একটাই চাওয়া তার, মেয়ে দুটোকে বিশ্বস্ত মানুষের হাতে তুলে দিয়ে মৃত্যুর অপেক্ষা করা। ভাবি, এখনো ঘুমান নাই? মন্টু মিয়ার আওয়াজ কানে যেতেই মাথায় কাপড় টেনে নেয় নূরজাহান বেগম। ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি আজকাল কোণে থাকো মন্টু? সবসময় দেখি ঘরে তালা ঝুলতেছে। আজ একটু ঘাস কাটার দরকার আছিল। লালের খাওয়া হইতেছে না কয়দিন ধরা। তোমারে ডাকতে গেলাম, দেখি ঘরে তালা। মন্টু মিয়া চাদর মুড়ে বারান্দার এক সাইডে বসে পড়ে, হাসি মুখে বলে, আজ একটু গঞ্জে গেছিলাম ভাবি ধানের ব্যাপারে। ব্যাপারে ভাইজানের কিছু খবরদারের সাথে চুক্তি আসিল, সেটাই মেটাতে গিয়েছিলাম। নূরজাহান বেগম আর কোনো প্রশ্ন না করে কোল থেকে মাথা নামিয়ে উঠে পড়ে। পাকঘরে তোমার খাবার ঢাকনা দিয়া ডাকা আছে, মাছার উপরে খাইয়া নিও, আর গোয়াল ঘরে তালাটা দিও। মন্টু মিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, ভাবি, পদ্ম আর চারুর জন্য গঞ্জা থেইকা আসার পথে গরম গরম সিঙ্গারা নিয়ে আসছি। ওরা 2 বইনে খাইতে তো ভালোবাসে। নূরজাহান বেগম সিঙ্গারাগুলো নিয়ে পদ্মচারুর ঘরে যেতে কিছু একটা কাজের কথা মনে পড়ে। সিঙ্গারার প্যাকেটটা বারান্দায় রাখা ছোট টেবিলটায় রেখে নিজের ঘরে চলে যায়। সময় অতিক্রম হয়, কিন্তু তার আর মনে পড়ে না বাইরে থাকা প্যাকেটটার কথা, যার ফলে উঠোনে থাকা সাদা বিড়ালটা লাফ দিয়ে এসে মুখ দিয়ে বসে প্যাকেটটায়। ঘন কুয়াশায় ভেজা রাতে বাহ্যিকভাবে সেটা ক্ষতি দেখা গেলেও অন্তরালে হয়তো মঙ্গলই ছিল। একটু মন দিয়ে পড়, 1 মাস পর থেকে বোর্ড ফাইনাল পরীক্ষা শুরু তোর। পদ্ম ক্লান্ত ভঙ্গিতে বই রেখে বিছানায় শুয়ে পড়ে, জানালা গলিয়ে বাহিরের পানে চেয়ে বলে, তুই আমার বোন হয়ে আমাকে অপরাধী করে দিয়েছিস চারু। হুতুম প্যাঁচার সাথে তাল মিলিয়ে আমাকে পড়াশোনার মতো অখাদ্য গেলাচ্ছিস। পেটের মধ্যে দেখ কেমন নাড়ি ভুড়ি উল্টাচ্ছে।
চারু কপাল চাপড়িয়ে অসহায় চোখে বোনের পানে যায়। তুই পড়তে বসেছিস, ঘড়ি ধরে দেখলে 5 মিনিটও হয়নি, তার মধ্যে তোর এত অসুখ এসে ধরেছে। পরীক্ষায় তো দিব্যি ডাব্বা মারবি, তুই তো তোর ডাক্তারবাবুর মান ডুবাবি, সাথে আমারও স্কুলে মান সম্মানের দফারফা করবি। স্যারেরা তোর আর তোর সখীদের দুর্নাম গাইতে গাইতে আমার কানের পোকা এমনিতেই নাড়িয়ে দেয় সবসময়। তার উপর পরীক্ষায় ফেল করলে মানুষ আরো বলবে ডাক্তারের বউ মেট্রিক ফেল। চারুর কথা শুনে পদ্ম লম্বা বেনুনি ঝাপটা মেরে সরিয়ে পুনরায় উঠে বসে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ভাবতে থাকে, এত বড় অপমান তো মেনে নেওয়া যায় না। যে করেই হোক, পাশ না করুক, ফেলটা তো ঠেকাতে হবে। ডাগর ডাগর চোখ মেলে চারুর পানে তাকিয়ে বলে, ডক্টরের বউ মেট্রিক পাস। স্যার, আপনার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। সঞ্জিত এক পলক ঘড়ির পানে চেয়ে দেখে সময় 11:37 এত রাতে তার সাথে কে দেখা করতে আসতে পারে? এমার্জেন্সি রুমের ভিজিটিং আওয়ার শেষে মাত্র নিজ কেবিনে এসে বসেছে, এর মধ্যেই আবার ডাক শুরু। ওয়েটিং রুমে বসতে বলো, আমি আসছি। ওকে স্যার। সঞ্জিতের অ্যাসিস্ট্যান্ট মাহবুব চলে যেতেই অ্যাপ্রনটা খুলে চোখে মুখে পানির ঝাপটা দেয় সে। ফোনটা পকেটে পুরে বেরিয়ে পড়ে ওয়েটিং রুমের উদ্দেশ্যে। সারাদিন ডিউটি শেষে সঞ্জিতের চেহারায় ক্লান্ততার ছাপ স্পষ্ট, কিন্তু ওয়েটিং রুমের সামনে দাঁড়ানো 3 জন ব্যক্তির উপস্থিতি দেখে তার কপালের রগগুলো ফুটে ওঠে। ক্রমে ক্রমে বাড়তে থাকে রাগের পারদ মাত্রা। নিজেকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যায় সামনে। রায়হান চৌধুরী সঞ্জিতকে দেখা মাত্রই টান টান হয়ে দাঁড়ায়, গলার স্বর টেনে কোনো ভনিতা না করে জিজ্ঞেস করে, কিছু সময় লাগবে, আমাদের জরুরি কথা আছে তোমার সাথে। সঞ্জিত ঘড়ির কাঁটায় দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে ওঠে, টাইম স্টার্টস নাও। বাবা ছেলের এমন রোবটিক কথাবার্তায় অবাক হয়ে লিজা তার ফুপিমনির দিকে যায়। মিসেস অর্পা চৌধুরী চোখের ইশারায় লিজাকে শান্ত হওয়ার ইঙ্গিত দেয়। রায়হান চৌধুরী নিজের স্বভাবসুলভ আচরণ বজায় রেখে বলতে শুরু করে, পরিবার সম্পর্কে তোমার নিজ কোনো দায়িত্ব না থাকলেও আমি তো তার বাইরে যেতে পারি না। আমার কাজটা আমাকেই করতে হবে। বাবা হিসেবে আমাকে নাই মানতে পারো, বাট ছেলের প্রতি কর্তব্য তো আমি এড়িয়ে যেতে পারি না, তাই না? সঞ্জিত গভীর মনোযোগ দিয়ে রায়হান চৌধুরীর কথাগুলো শোনে। লাস্ট কত বছর আগে এত মনোযোগ দিয়ে ওনার কথা শুনেছে সঞ্জিত মনে করতে পারে না। অতঃপর মাথা নাড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলে,